ঢাকা থেকে মাস্কাট। ভাবুন তো একবার, একটা জিনিস এক দেশ থেকে আরেক দেশে যায়, এর পেছনে আসলে কি ঘটে। চলেন আজ আমরা এই পুরো জার্নিটা, মানে একটা আন্তর্জাতিক ট্রেড ডিলের শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে ভেতর থেকে দেখব। ধরুন, বাংলাদেশের একটা ফ্যাক্টরিতে দারুণ একটা ইকো ফ্রেন্ডলি টেক্সটাইল তৈরি হলো। এখন প্রশ্ন হলো, এই জিনিসটা কিভাবে হাজার হাজার মাইল দূরে ওমানের একটা লাক্সারি হোটেলে গিয়ে পৌঁছায়? জার্নিটা কিন্তু শুধু লম্বা না, এর মধ্যে অনেকগুলো ধাপ আছে, অনেক প্যাচও আছে। বেশ মজার একটা ব্যাপার। তো চলেন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। যে কোনো বড় ব্যবসার শুরুতেই কিন্তু একটা সুযোগ লুকিয়ে থাকে, তাই না? আর আমাদের এই গল্পের সুযোগটা হলো বাংলাদেশ আর ওমানের ডিমান্ড আর সাপ্লাইয়ের একটা দারুণ কম্বিনেশন। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দেখেন, একদিকে আছে বাংলাদেশ। আমরা এখন শুধু কাঁচামাল মানে মেটেরিয়ালস বেছি না, বরং পাট আমাদের গোল্ডেন ফাইবার দিয়ে দারুণ সব হাই এন্ড টেক্সটাইল বানাচ্ছে। আর অন্যদিকে আছে ওমান। ওদের হসপিটালিটি সেক্টর মানে হোটেল রিসোর্ট ব্যবসা দারুণভাবে বাড়ছে। তো তাদের তো ভালো মানের টেক্সটাইল লাগবেই। আর সবচেয়ে বড় কথা কি জানেন, ওমানের একটা গ্রিন প্রকিউরমেন্ট পলিসি আছে। মানে হলো সরকারি কাজে পরিবেশ বান্ধব জিনিসই কিনতে হবে। ব্যাস, মিলে গেল চাহিদা আর যোগান। তো সবকিছু তো রেডি, এখন প্রথম কাজটা কি? ঠিক ধরেছেন, একজন বায়ার বা ক্রেতা খুঁজে বের করা। আর এখনকার দিনে এটা কিন্তু আগের মতো কঠিন না। ওমানের বিটুবি ম্যাপের মতো যে বিটুবি প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলোর মাধ্যমে হাজার হাজার কাস্টমারের সাথে কানেক্ট হওয়া যায় খুব সহজেই। আচ্ছা, বায়ার তো পাওয়া গেল, কিন্তু এরপরই আসে আসল চ্যালেঞ্জ। বাংলাদেশি সাপ্লায়ারের জন্য প্রথম বড় হার্ডেলটা হল এক্সপোর্ট করার জন্য সরকারি পারমিশন বা লাইসেন্স বের করা। এই পারমিশনটাকেই বলে এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট, মানে ইআরসি। এটা দেয় সিসিআইএনই, অর্থাৎ আমদানি ও রপ্তানির প্রধান নিয়ন্ত্রকের অফিস। আর এটা কিন্তু মাস্ট, মানে এই লাইসেন্স ছাড়া কোনো ব্যবসায়ী আইনত দেশের বাইরে পণ্য পাঠাতে পারবে না। এখন এই ইআরসি পেতে গেলে কিন্তু বেশ কিছু কাগজপত্রের একটা লম্বা লিস্ট আছে। যেমন ভ্যালিড ট্রেড লাইসেন্স লাগবে, চেম্বার অফ কমার্সের মেম্বারশিপ, ব্যাংক থেকে সলভেন্সি সার্টিফিকেট, ভ্যাট রেজিস্ট্রেশন, আরও অনেক কিছু। এই লিস্ট দেখলেই বোঝা যায় পুরো ব্যাপারটা কিন্তু বেশ ফর্মাল আর নিয়মকানুন মেনে চলতে হয়। ওকে, লাইসেন্সের ঝামেলা তো মিটল। এবার আসি সবচেয়ে জরুরি অংশে, টাকা পয়সা আর রিস্ক ম্যানেজমেন্ট। মানে ডিলটা কিভাবে সিকিউর করা হবে, কিভাবে বায়ার আর সেলার দুজনই নিজেদের সেফ রাখবে। আর এখানেই এন্ট্রি নেয় লেটার অফ ক্রেডিট, বা যাকে আমরা সংক্ষেপে বলি এলসি। এটা আসলে কি? সহজ কথায় এটা হলো একটা ফাইন্যান্সিয়াল সেফটি নেট। আমদানিকারকের ব্যাংক মানে বায়ারের ব্যাংক একটা গ্যারান্টি দেয়। তারা বলে, আপনি ঠিকঠাক জিনিস পাঠিয়ে সব কাগজপত্র যদি ঠিকভাবে জমা দেন, তাহলে আপনার পেমেন্ট আমরা নিশ্চিত করছি। ব্যাস, সিম্পল। এই পুরো ব্যাপারটা একটা রিলে রেসের মতো কাজ করে। প্রথমে বায়ার তার ব্যাংকে একটা এলসি খুলতে বলে। সেই এলসি চলে যায় সেলারের ব্যাংকে। সেলার তখন মাল শিপমেন্ট করে দেয়। এরপর সব শিপিং ডকুমেন্টস নিজের ব্যাংকে জমা দেয়। তারপর দুই ব্যাংক মিলে টাকা পয়সার লেনদেনটা সেরে ফেলে। সব শেষে বায়ার সেই ডকুমেন্টসগুলো পেয়ে বন্দর থেকে নিজের মাল সারিয়ে নেয়। এখানে কিন্তু সবকিছুই চলে একদম পারফেক্ট ডকুমেন্টেশনের ওপর। আচ্ছা, পেমেন্টের রিস্ক তো গেল এলসির মাধ্যমে, কিন্তু মালটা যখন জাহাজে করে যাচ্ছে তখন যদি কোনো সমস্যা হয়, তখন দায়িত্বটা কার? এই ধরনের সব জটিল প্রশ্নের একটা সহজ সমাধান আছে, আর সেটার নাম হল ইনকোটার্মস। এগুলোকে বলতে পারেন আন্তর্জাতিক বাণিজ্যের রুল বুক। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এই নিয়মগুলো তৈরি করেছে, যেখানে পরিষ্কার করে বলা আছে ডেলিভারির কোন ধাপে কার দায়িত্ব কতটুকু। যেমন ধরেন, একটা খুব কমন টার্ম হলো ফ্রি অন বোর্ড বা এফওবি। এর মানে কি? এর মানে হলো সেলারের দায়িত্ব হলো মালটা শুধু জাহাজে তুলে দেওয়া পর্যন্ত। যেই মুহূর্তে মালটা জাহাজের রেলিং ক্রস করল, ব্যাস সেলারের দায়িত্ব শেষ। এরপর থেকে সব খরচ আর ঝুঁকি দুটোই বায়ারের। কিন্তু এফওবি একমাত্র অপশন না, আরও অনেক টার্ম আছে। চলেন দেখি একটু টার্ম বদলালে কিভাবে পুরো দায়িত্বের হিসাবটাও পাল্টে যায়। যেমন আরেকটা টার্ম হল কস্ট অ্যান্ড ফ্রেট বা সিএফআর। এখানে সেলার গন্তব্য বন্দর পর্যন্ত জাহাজ ভাড়াটা দিয়ে দেয়, কিন্তু আসল মজাটা অন্য জায়গায়। জাহাজে মালটা ওঠার সাথে সাথেই কিন্তু সব ঝুঁকি চলে যায় বায়ারের কাঁধে। তার মানে খরচ দিচ্ছে সেলার, কিন্তু মাঝপথে কিছু হলে সেই রিস্কটা বায়ারের। ইন্টারেস্টিং, তাই না? এরপর আছে কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট মানে সিআইএফ। এটা প্রায় সিএফআর এর মতোই, কিন্তু সাথে একটা জিনিস যোগ হয়, সেটা হলো ইন্স্যুরেন্স। এখানে সেলারকে শুধু জাহাজ ভাড়াই দিতে হয় না, পুরো যাত্রাপথের জন্য মালের ইন্স্যুরেন্সটাও করে দিতে হয়। এটা বায়ারের জন্য আরেকটা এক্সট্রা লেয়ার অফ সিকিউরিটি।
তো লম্বা সমুদ্রযাত্রার পর জাহাজ এসে ভিড়ল ওমানের বন্দরে। কিন্তু কাজ কিন্তু এখনও শেষ হয়নি। এবার শুরু হবে কাস্টমস ক্লিয়ারিংয়ের পালা, মানে ওমানের আইনকানুন মেনে মালটা ছাড়িয়ে আনতে হবে। ওমানের কাস্টমসের কিন্তু একটা চেকলিস্ট আছে, যেমন আপনার কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, সার্টিফিকেট অফ অরিজিন মানে মালটা কোথায় তৈরি হয়েছে তার প্রমাণপত্র, এগুলো তো লাগবেই, সাথে বিল অফ লেডিংও লাগবে। আর একটা খুব জরুরি বিষয় হলো পণ্যের লেবেলে আরবি ভাষায় সব তথ্য থাকতে হবে। এর কোনো একটা এদিক ওদিক হলেই কিন্তু মাল বন্দরেই আটকে থাকবে। এতক্ষণ তো আমরা একটা মাত্র শিপমেন্টের গল্প শুনলাম, কিন্তু চলেন এবার একটু জুম আউট করে বড় ছবিটা দেখি, কিভাবে এই ছোট ছোট ডিলগুলো একটা দেশের বড় কৌশলের অংশ হয়ে যায়। শুধু এই সংখ্যাটার দিকে তাকান, $1.1 বিলিয়ন। এটা হলো ওমানের কন্ট্রাক্ট টেক্সটাইল মার্কেটের সাইজ। চিন্তা করা যায় সুযোগটা আসলে কত বড়। আর এখানেই শেষ না, ওমান সরকার টার্গেট করেছে তারা নিজেদের দেশের টেক্সটাইল উৎপাদন 35% বাড়াবে। এর মানে কি? এর মানে হলো এই মার্কেটটা শুধু এখনই বড় না, বরং এটা সামনে আরও বড় হতে যাচ্ছে। পুরো পৃথিবীর সাপ্লাই চেন কিন্তু এখন খুব দ্রুত বদলাচ্ছে। তো ভাবার বিষয় হলো ভবিষ্যতের ট্রেড জার্নিগুলো কেমন হবে, কোন নতুন রুট, কোন নতুন নিয়মকানুন এসে এই বিশ্ব বাণিজ্যকে আবার নতুন করে সাজাবে। ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো।